আজকে আমার বাসর রাত, তবে সেটা শুধু নামেই। কারণ আমি বিয়ে করেছি আমার জীবনের সব থেকে বড় শত্রু, আমার এক্স গার্লফ্রেন্ডকে। রাতের সব স্বপ্ন মাটি দিয়ে দিলাম। নিজের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করতে হবে তা কখনো আমি ভাবতে পারিনি, কিন্তু সবার ইচ্ছা রাখতে গিয়ে করতে হচ্ছে। রুমের ভিতরে ঢুকে দেখি সুমাইয়া, মানে আমার বউয়ের নাম, শুয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তাই আমিও কিছু না বলে ফ্রেশ হয়ে এসে সোফায় শুয়ে গেলাম। দুজনে চুপ করে শুয়ে রইলাম। নীরবতা ভেঙে হঠাৎ সুমাইয়া বলে উঠল, পরিচয় পর্বটা শেষ করিনি, নাহলে কিছুই বুঝবেন না। এরপর শুরু থেকে সব খুলে বলবো। আমি আনোয়ার হোসাইন। এবছর লেখাপড়া শেষ করে আব্বুর সাথে তার ব্যবসা দেখাশোনা করি, এই আর কি। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। ছোটবেলা থেকেই একটা জিদ থাকে মনে, মানে কাউকে ছেড়ে কথা বলি না, সে যেই হোক না কেন, আব্বু আম্মু ছাড়া। আব্বু ব্যবসার কাজে সারাদিন বাইরে থাকে, আর আমি আগে ছিলাম ভার্সিটিতে, আর এখন তার সাথে কাজ শেখা নিয়ে ব্যস্ত। তাই সারাদিন আম্মু বাসায় একলা থাকতে হয় আম্মুকে। তো যখনই আমি আব্বু বাসায় থাকি তখনই আব্বু নিজের সব কথা আমাদের সাথে বলতে থাকে। আমার কাছে আসলে আমি আব্বুকে দেখিয়ে দেই, আর আব্বু আমাকে দেখিয়ে দেয়। এভাবে চলতে লাগলো আমার দিনগুলো। চলুন গল্পের শুরুতে ফেরা যাক। আম্মুর সাথে বিকেলে ছাদে বসে গল্প করতেছিলাম, তখনই আম্মু বলে উঠল, কি রে, তোকে যে কাল নিচের তলার নতুন ভাড়াটিয়া আন্টির সাথে দেখা করে আসতে বললাম, তখন তুই আমার সাথে গেলি না কেন? তোমাদের মহিলাদের সাথে গিয়ে আমি কি করবো বলো তো? তুমি গিয়ে দেখা করো। থাক, তোর যাওয়া লাগবে না। আচ্ছা যাও, কাল বিকেলে তোমার সাথে গিয়ে তাদের সাথে দেখা করে আসবো। ওকে। পরের দিন বিকেলে আম্মুকে নিয়ে গেলাম নিচতলা আন্টির সাথে দেখা করতে। আমি কলিং বেল চেপে দাঁড়িয়ে রইলাম। একটা মেয়ে এসে দরজা খুলে দিল। বয়স বেশি না, তবে সুন্দর, পুরো ফুলের মতো। ভেতরে গিয়ে বসার পর নতুন আন্টি আসলো। তার সাথে পরিচয় শেষ করে চুপ করে বসে রইলাম। এই মহিলাদের মাঝে আমি কি বলবো কিছুই বুঝতেছি না। আন্টি হয়তো আমার ব্যাপারটা বোঝে, তাই বলল, কি হলো বাবা, বাসার সাজানোটা পছন্দ হয়নি? জি আন্টি, খুব সুন্দর হয়েছে। ও, তাহলে পুরো বাসাটা ঘুরে দেখো। আর মুনতাহা, তুই ওর সাথে যা, ঘুরিয়ে দেখা। আন্টির কথা শুনে বুঝলাম মেয়ের নাম মুনতাহা। তবে সব থেকে বড় কথা হলো আমাদের বিল্ডিং আমাকে ঘুরে দেখানোর কথা বলতেছে। কিছু না বলে চুপচাপ চারদিকে দেয়ালে লাগানো পেন্টিংগুলো দেখতে লাগলাম। তখনই মুনতাহা বলে উঠল, পছন্দ হয়েছে এগুলা? হুম, কে আর্ট করেছে এগুলো? আমার কাজিন। ও, তো আপনি কোন ক্লাসে পড়েন? এবার ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। ও আচ্ছা। আপনি কি করেন? পড়ালেখা শেষ করে আব্বুর সাথে ব্যবসার কাজ শিখতেছি। আপনার বয়সের আমার একজন কাজিন আছে যে এগুলো আর্ট করেছে। ও আচ্ছা, এইখানে আর্ট কলেজটা কোথায় চিনেন আপনি? জি, এখান থেকে একটু সামনেই, কিন্তু কেন? আসলে ও আসলে আমার কাজিন ওই আর্ট কলেজের টিচার হিসেবে চান্স পেয়েছে, তাই জিজ্ঞেস করলাম আর কি। সে কিছুদিনের ভিতর এখানে চলে আসবে, তারপর এখানে থেকেই জব করবে। ও, তাহলে তো ভালোই। মনে মনে ভাবতে লাগলাম সে কখন থেকে নিজের কাজে নিয়েই পড়ে আছে। সালার মেয়েটাকে নিজের ব্যাপারে বলতে চাইতেছে না নাকি? ছেলেদের সাথে কিভাবে কথা বলতে তা জানে না নাকি? এটারও বয়ফ্রেন্ড আছে? এখনকার মেয়ে দিয়ে বিশ্বাস নেই। যাক, এভাবে কিছুক্ষণ থেকে আম্মুকে নিয়ে বাসায় চলে আসলাম। এভাবেই কেটে গেল 4-5 দিন। এই কয়েকদিনে বেশ কয়েকবার মুনতাহার সাথে দেখা হয়েছে, হয়তো রাস্তায় নয়তো সিঁড়িতে। এভাবে কেটে গেল দিনগুলো। শুক্রবার ভার্সিটি নেই, তো দুপুরে খেয়ে দিলাম একটা ঘুম। হঠাৎ হাসির শব্দে ঘুম ভেঙে গেল। বুঝতে পারলাম আম্মু কারোর সাথে কথা বলতেছে, তাই আর বেশি না ভেবে চুপচাপ শুয়ে রইলাম। ঘুম আর আসতেছে না, তাই উঠে গেলাম। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলাম। এসে দেখি দুটো মেয়ে বসে আছে আমার উল্টো দিকে মুখ করে। আমি এতটা না ভেবে সোজা চলে গেলাম কিচেনে কফি বানানোর জন্য। কফি বানাতে আর ভাবতে লাগলাম যে মন্তার পাশে মেয়েটা আবার কে? মন্তার কি কোনো বড় বোন আছে, নাকি সে তার কাজিনের কথা বলতো? সে, যাক, এসব চিন্তা মাথায় নিয়ে কফি নিয়ে আবার ড্রয়িং রুমে আসলাম। আম্মু আমাকে দেখে বলে উঠলো, ওই তো হুসাইন উঠে গেছে। আম্মু কথাটা বলা মাত্রই মুনতাহার ওই মেয়েটা ঘুরে আমার দিকে তাকালো। আমিও ওই মেয়েটার দিকে তাকালাম। ব্যাস, কফির মগটা হাত থেকে ছুটে পড়ে গেল। আটকাতে গিয়েও আটকাতে পারলাম না, উল্টো হাতের চামড়াটা চলে গেল। তাই ব্যথায় কাকিয়ে উঠলাম। আম্মু তাড়াতাড়ি এসে হাতটায় পানি দিল। আমি এদিকে খেয়াল নেই আমার। আমি নিজের চোখগুলোকে বিশ্বাস করাতে পারছি না, কারণ আমার চোখের সামনে আমি আর কাউকেই না, সুমাইকে বসে থাকতে দেখতেছি, যার সাথে কলেজ লাইফে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। এখন সুমাইকে এখানে দেখবো কখনো আশাও করিনি। আর ওইদিকে সুমাইয়ের এখন একই অবস্থা। হঠাৎ হাতটা পোড়াতেই শুরু করলো। এরপর আম্মু আমাকে রুমে নিয়ে গিয়ে কিছু মেডিসিন লাগিয়ে দিল। মুনতাহার সুমাইয়া আম্মুর পাশে দাঁড়িয়ে দেখতেছে। আম্মু মেডিসিন লাগিয়ে দিয়ে চলে গেল। সুমাইয়ার মুনতাহাও তার পেছন পেছন চলে গেল। আমার মাথায় এখনো সুমাইয়ের কথাই ঘুরতেছে। তার মানে এই সুমাইয়া মুনতাহার কাজিন। এসব ভাবতে ভাবতে
প্রায় সন্ধ্যা হয়ে এসছে, তাই ছাদে গেলাম একটু হাঁটতে। হালকা বাতাসে ছাদে বসে থাকতে ভালোই লাগতেছে। হঠাৎ পেছন থেকে কারো কাশির আওয়াজ আসলো, তাকিয়ে দেখি সুমাইয়া দাঁড়িয়ে আছে, তাই উঠে দাঁড়ালাম। কি রে, এটা কি তোদের বাসা? না, বাসাটা জিনের, আমরা বাসা ভাড়া নিয়ে থাকি। তোর তেরা কথাগুলো এখনো যায়নি তাই না? সারা জীবনও যাবে না। ভালো তা ভালো তা কেমন চলতেছে তোর দিনকাল? আর তোর সেই বাবুর কি খবর? দেখ, প্রথম কথা হলো আমার কোনো বেবি বাবু জানু ছিল না, তুই ছাড়া আর এখনো নেই। আর হ্যাঁ, ভালোই আছি। কেন, জান্নাতের কি হয়েছে? জান্নাতের ঘরে বছরখানেক আগে একটা ছেলে হয়েছে শুনেছিলাম, তারপরও জানি না। জান্নাত তোকে বিয়ে করেনি? জান্নাতকে আমি বিয়ে করতে যাবো কেন? জান্নাত আমার ফ্রেন্ড ছিল, ব্যাস। ও, তার মানে সে তোকে ছেড়ে অন্যজনকে বিয়ে করে ফেলেছে, তাই তোর এত কষ্ট? ফাউল কথা বাদ দিয়ে কাজের কথা বললে বল। ওকে, তারপরে আবার কোনো মেয়েকে পটিয়েছিস নাকি এখনো সিঙ্গেল? যার জীবনে তোর মতো একটা ডাইনি থাকে, তাকে তার জীবনে অন্য কেউ থাকবে প্রশ্নই আসে না। কেন, কাউকে পছন্দ হয় না? মনে মনে ভাবতে লাগলাম যে আমাকে জ্বালাতে এসছো। সাথে রাখ, তোকে একটু সিট দিয়ে দেই, নইলে তুই ঠিক হবে না। পছন্দ হবে না কেন? ইদানিং একটা মেয়েকে খুব লাগে আমার। ও তাই নাকি? তা কে সেই পোড়া কপালি শুনি একটু। কে আবার? তোর খালাতো বোন মুনতাহা। মুনতাহাকে আমার খুব ভালো লাগে, সে বলার মতো না। কথাটা বলার সাথে সাথে সুমাইয়ার চোখগুলো লাল হয়ে গেল। আর কোনো কথা বলতে না দিয়ে এসে আমার গলা চেপে ধরলো আর বললো, কেন? কি বললি তুই? আমার খালাতো বোনের দিকে নজর দিয়েছিস? আজ তোকে মেরেই ফেলবো। মুনতাহাকে পছন্দ করলে তোর সমস্যা কি? তোর নজর খারাপ, তাই তুই আমার খালাতো বোনের দিকে ভুলেও তাকাবি না বলে দিলাম। তুই বললে আমাকে শুনতে হবে নাকি? আমার ভালো লাগে মুনতাহাকে। আমিও দেখবো তুই কিভাবে এটা করিস। ওকে, কিন্তু তুই এইখানে কেন এই সন্ধ্যায়? ভালো লাগতেছিল না, তাই আসছিলাম, কিন্তু এখানে এসে দেখি তুই এখানে বসে আছিস। ও, তো তোর স্বামী কোথায়? তাকে নিয়ে আসলি না এখানে? ওই, তোকে কে বলেছে আমি বিয়ে করেছি? না, ভেবেছিলাম আর কি। আর তোকে বিয়ে করবি বা কে? তোকে বিয়ে করে মরবে নাকি ভাবলি? দেখ, মুখ সামলে কথা বল বলে দিলাম। ওকে, তুই থাক, আমি গেলাম নিচে। সময় কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলো। সময়কে বেশ রাগিয়েছি, তাই আর কিচ্ছু বললাম না। এরপর মনে মনে হাসতে হাসতে রুমে চলে আসলাম। মেয়েটা এখনো বদলায়নি, তবে আগের থেকে অনেক সুন্দর হয়েছে। সময়ের কথা ভাবতে ভাবতেই এভাবে রাতটা কেটে গেল। পরের দিন রেডি হয়ে অফিস যাওয়ার জন্য বাসা থেকে বের হতেই দেখি সুমাইয়া দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। তাই গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, রিক্সার জন্য ওয়েট করতেছিস নাকি? না, হেলিকপ্টারের জন্য ওয়েট করতেছি। তোকে নামিয়ে দিয়ে যাবো আমি আমার অফিসের রাস্তায় তোর আর্ট কলেজে। না থাক না, তুই যা, আমি একাই চলে যাব। আচ্ছা, একটা কথা বলতো, তুই কি আমার সাথে ঝগড়া করতে বসে থাকিস নাকি সারাদিন? হ্যাঁ, আর আমি তোর মতো খারাপ না। আর প্রথম দিন দেরি হয়ে গেলে কেমন দেখায় না? তাই বলছি এসব বাদ দিয়ে আয়, গাড়িতে বস। সময় কিছুক্ষণ দাঁড়িয়ে কি যেন ভাবলো, তারপর গাড়িতে উঠে বসে গেল। এরপর আমি গাড়ি চালাতে লাগলাম। হঠাৎ সময়কে বললাম, সুমাইয়া, আমার একটু উপকার করবি? তোর উপকার তাও আমি? অসম্ভব। আর আগে শুনে তো দেখ, তারপর না হয় না করে দিস। আচ্ছা বল শুনি আগে। মুন্তাহাকে পড়াতে একটু হেল্প কর না প্লিজ। ওই, তোকে কালকেই না বললাম এই সম্পর্কটা আমি মানতে পারবো না। কেন, কি সমস্যা? জানি না। সমস্যা নেই তো, মিলিয়ে দিলে তো পারিস। নাকি তুই এখন আমাকে ভালোবাসিস? কোনটা? কথা বলার সাথে সাথে সুমাইয়া আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি নিজেও জানি না কি বলে দিয়েছি। এদিকে সুমাইয়ের কলেজে চলে আসায় গাড়িটা থামিয়ে দিলাম। সুমাইয়া কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে নেমে চলে গেল। আমি ভাবতে লাগলাম সুমাইয়ার এভাবে তাকিয়ে থাকার কারণ। এরপর আমি অফিসে যেতে লাগলাম আর মনে মনে মুখ ফসকে বেরিয়ে যাওয়ার কথাটা ভাবতে লাগলাম। সন্ধ্যা রুমে বসে বসে মোবাইল টিপতেছি, তখন কানে হাসাহাসির শব্দ আসলো। বুঝলাম সুমাইয়া হয়তো বাসায় এসছে। কোনো কথা না বলে আমার রুমের দরজা দাঁড়িয়ে সুমাইয়ার আম্মুকে দেখতেছিলাম। সুমাইয়া একবার আমাকে দেখে নজর নিচে নামিয়ে ফেলে। আমি কিছু না বলে সুমাইয়ের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর রুমে চলে আসলাম, তবে সুমাইয়া তাকিয়ে আবার নজরটা নামিয়ে ফেলাটা আমাকে ভাবাতে লাগলো। একবেলায় এত পরিবর্তন ভাবা যায় এগুলো? এসব ভাবতে ভাবতে এই রাতটাও কেটে গেল। এভাবেই দিনগুলো কাটতে লাগলো আর সুমাইয়ের আচরণে পরিবর্তন হতে লাগলো। আমি অবাক হতে লাগলাম দিন দিন। সুমাইয়া আমাকে দেখলে এখন নজর নামিয়ে চলে যায়। এরপর আমার সাথে কথা বলতে গেলে মনে হয় আনইজি ফিল করে। সুমাইয়ার হঠাৎ কি এমন হলো যে এসব করছে? এসব নিয়ে চিন্তা হয় অনেক। তবে সুমাইয়া এখন অবসর সময়টা পার করে দেয়। আম্মু আর আগের মতো আমাদের তার সারাদিনের গল্প শোনাতে আসে না। যাক, এভাবে ভালোই কাটতে লাগলো দিনগুলো। হঠাৎ আব্বু রাতে আমাকে ডেকে গেল ড্রয়িং রুমে যেতে।
কিছুটা অবাক হলাম, তাও গেলাম। এসে দেখি আব্বু আম্মু দুজনেই বসে আছে। আমাকে দেখেই আব্বু বলে উঠল, হুসেন, আজ আমরা একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? কাল থেকে তুই অফিস সামলাবি আর আমি রিটায়ার্ড নিব। আব্বু, আমাকে কিছুদিন সময় দিন, আমার সময় লাগবে, না হয় এসব নিয়ে চিন্তা করা যাবে। না, তা বললে তো হবে না, আমারও তো বয়স হয়েছে নাকি। প্লিজ। ওকে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। এখানে আবার কিসের শর্ত? কাল থেকে যদি তুমি অফিস সামলাও তাহলে 1 মাস পর থেকে তোমার জন্য মেয়ে দেখা শুরু করব। সময় নাও, তাহলে কাল থেকেই মেয়ে দেখতে থাকবো। মেয়ে পছন্দ হলে বিয়ে। আব্বু, কোথাকার কথা জোরানি লাগাচ্ছ? হ্যাঁ, এসব জানি না, আজ রাতটা ভাবার সময়। বলে দুজন উঠে নিজেদের রুমে চলে গেল, আমাকে কিছু বলতে না দিয়ে। আমি মাথায় হাত দিয়ে বসে রইলাম। সালার জীবনটা হিরোলার মতো হয়ে গেছে। কি করব আমি? হ্যাঁ, এখন আব্বু আম্মুকে বোঝানো আর মুরগির পিঠে বসে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখা একই কথা। আব্বু আম্মুর কথা বলা কথাগুলোতে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও জানি না। স্বপ্নে দেখলাম একটা অজগর আমাকে খেয়ে ফেলতেছে। এরপর ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে। রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। ঠিক করলাম নিজেই অফিস সামলাবো, তাহলে কমপক্ষে 1 মাস তো ঝামেলাটা থাকবে না। 1 মাস কোথা দিয়ে চলে গেল তা নিজেও জানি না। রাতে খাওয়ার সময় আম্মু বলল, কাল বিকেলে রেডি হয়ে থাকিস। কোনো কাজ আছে নাকি? কাল বিকেলে একটা মেয়ে দেখতে যাব। আম্মু, আমি এখন বিয়ে করব না। শুধু শুধু বলছো কেন? আম্মু আব্বু কোনো কিছু না বলে মনোযোগ দিয়ে খাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আমি কি বলেছি শুনেছো তোমরা? না, তুই কিছু বলেছিস নাকি? আম্মুর কথা শুনে বুঝলাম ওনারা শুনেও না শুনবার ভান করতেছে। তাই আর কিছু না বলে চুপ করে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমে এসে বেশি একটা চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মু ডাকে ঘুম ভাঙলো। পরের দিন বিকালে অফিস থেকে এসে আম্মুর সাথে মেয়ে দেখতে গেলাম। মেয়েটা মোটামুটি সুন্দর, কিন্তু আব্বুর আর আমার পছন্দ হয়নি, তাই এই যাত্রায় বেঁচে গেলাম। এভাবে কয়েকটা মেয়ে দেখলাম, কিন্তু কাউকেই পছন্দ হয়নি। তাই আম্মুকে বললাম, আম্মু আগে মেয়ের সম্পর্কে জেনে নিই, তারপর আমাকে বলবা। আচ্ছা দেখি। এরপর এভাবে 2 দিন ভালোই চলে গেল। বিকেলে অফিসের কাজ করছি, তখন আম্মু ফোন দিয়ে বাসায় আসতে বললো। জানি হয়তো আবার একটা মেয়ে দেখতে নিয়ে যাবে, তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে রেডি হয়ে আম্মু আব্বুর সাথে বাসা থেকে বেরিয়ে গেলাম। নিচের তলা যেতে আম্মু মোহনদাদের বাসায় কলিং বেল চাপলো। আমি কিছু বুঝতে পারলাম না এই কলিং বেলটা বাজানোর মানে কি। এসব ভাবতেছিলাম, তখনই মোহনদা এসে দরজা খুলে দিল। আব্বু আম্মু আমাকে নিয়ে ভিতরে গেল, আমিও গেলাম মনে এসব চিন্তা ভাবনা নিয়ে। বাসার 2জন মধ্যবয়সী লোক আছে, ওনারা হয়তো স্বামী স্ত্রী। যাক, ওদিকে নজর না দিয়ে আমি বসে রইলাম। কিছুক্ষণ বসে থাকার পর আন্টি ঘুমটা দেওয়া মেয়েকে নিয়ে এসে আমাদের সামনে বসালো। আমি কি ভাববো এটা চিন্তা করতেছি। আম্মু মেয়েটার ঘুমটা তুলতে আমি চমকে গেলাম, কারণ সেটা সুমাইয়া ছাড়া আর কেউ না। সুমাইয়াও আমার দিকে তাকিয়ে মুখটা কেমন যেন করে ফেললো। সুমাইয়ার আব্বু আম্মু তাহলে এরা বুঝতে পারলাম। যাক, এখানে কিছু না বলে চুপ করে রইলাম। আম্মু একবার জিজ্ঞেস করলো সুমাইয়াকে পছন্দ হয়ে গেছে কিনা। সবার সামনে না করলে কেমন দেখাবে, তাই হ্যাঁ বলে দিলাম। ব্যাস, এরা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললো একেবারে। আমি অবাক হয়ে রইলাম ওনাদের কথা শুনে। যাক, সবকিছু শেষ করে বাসায় আসতে অনেক রাত হইল। বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু আমি সুমাইয়াকে বিয়ে করতে পারবো না। কেন, কি সমস্যা? কোনো সমস্যা নেই, এমনি বিয়ে করবো না আমি সুমাইয়াকে। কোনো সমস্যা না থাকলে তোমাকে সুমাইয়াকেই বিয়ে করতে হবে। কেন, দেশে কি আর কোনো মেয়ে নেই? আছে, তবে আমাদের জানাশোনা এর চেয়ে ভালো মেয়ে আর নেই। তাও পারবো না বিয়ে করতে। তোকে বিয়ে করতেই হবে, কারণ এর আগে অনেক মেয়েকে তোর পছন্দ হয়নি, আর কারো অনেক দেখিয়ে না করে দিয়েছিস। আর এবার না করার কোনো কারণে নেই, তাই তোকে এই বিয়েটাই করতে হবে। ওনাদের বোঝানো অসম্ভব, তাই আর কিছু না বলে রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে এসে ভাবতে লাগলাম, সুমাইয়া নিজেই বিয়েতে মত দেবে না, তাহলে আর এত কিছু ভেবে লাভ কি? আর আমার আর সুমাইয়ের ব্যাপারটা আব্বু আম্মু ওনাদের বলা যাবে না, তাহলে আমার কাজ শেষ। যতটা বারই চেপে যাই। এসব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে কখন যে হারিয়েছে তা নিজেও জানি না। সকালে আম্মু ডাকি ঘুম ভাঙলো। আম্মু মিষ্টি প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে হাসি নিয়ে। তাই জিজ্ঞেস করলাম, কি হলো আম্মু, এত হাসি খুশি দেখা যাচ্ছে আজ? সুমাইয়া বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। কি? বিয়ে 4 দিন পর, তা তো জানিসই। তাহলে রেডি হয়ে নে, অনেক কাজ আছে। বলেই আম্মু চলে গেল, আর আমি বোকার মতো সেখানেই বসে রইলাম আর ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। সুমাইয়া কিভাবে রাজি হয়ে গেল আমার মাথাতেই ঢুকতেছে না। এখন আটকাবো কিভাবে? হ্যাঁ, এসব নিয়ে ভাবতে লাগলাম। এরপর ফ্রেশ হয়ে গিয়ে দেখি বাসা সাজানোর লোক চলে এসছে। এরপর ওনাদের দিকে মন দিলাম, সন্ধ্যা নাকি এঙ্গেজমেন্ট, তাই সময় হাতে খুব কম। এভাবে চলতে লাগলো দিনগুলো। সুমাইয়ের দিকটা খুব একটা বুঝতেছি না, ওর এভাবে মতামত দেওয়ার কারণ। অনেক চিন্তায় পড়ে গেলাম।
যাক, অবশেষে বিয়ের দিন চলে আসলো। বাসায় প্রচুর মেয়ে, আমার কি করবো এখনো মাথায় আসছে না। সন্ধ্যায় বিয়ে শেষ করে সোমাইকে নিয়ে বাসায় চলে আসা হলো। আমি ফ্রেশ হয়ে চলে গেলাম ছাদে, কাজিনদের সাথে বসে বসে আড্ডা দিতে লাগলাম। অনেকক্ষণ এভাবে কেটে গেল। হঠাৎ তৌফিক এসে পাশে বসে আমাকে বলল, কি রে সুমাইয়া রুমে একা, আর তুই এখানে কেন? আমি আকাশে তারা ঘুরতেছিলাম। কেন? তুই যদি এখানে তারা গনিস তাহলে বাসো ঘরে বিড়াল মারবে কে? দেখ, ফাজলামি করিস না। থাক, আর তারা গোনা লাগবে না, এবার রুমে যা। ওইখানে বেশি কিছু না বলে নিচে নামতে লাগলাম আর ভাবতে লাগলাম, সুমাইয়া যে কারণে আমাকে বিয়ে করুক না কেন, তবে বাস যে খেতে হবে তা জানি, কি যে আল্লাহ জানে। এসব ভাবতে ভাবতে রুমের কাছে গেলাম। দরজা চিপে দিয়ে দেখা যাচ্ছে খাটের লাল শাড়ি পরা সুমাইয়া বসে আছে। মন খারাপ করে কি করবো ভাবতে ভাবতে রুমে চলে গেলাম। গিয়ে দরজাটা গিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশের রুমের ভিতরে ঢুকে দেখি সুমাইয়া শুয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তাই আমিও কিছু না বলে বালিশ নিয়ে এসে সোফায় শুয়ে গেলাম। দুজনে চুপ মেরে শুয়ে রইলাম। নীরবতা ভেঙে হঠাৎ সুমাইয়া বলে উঠলো, কি রে, কি ভাবছিস যে আমি তোকে বিয়ে করতে গেলাম কেন, তাই তো? কিছুটা ওরকমই। গার্লফ্রেন্ড থাকতেও যখন অন্য মেয়ের সাথে মজা লুটেছিলি তখন আমার অনেক রাগ হয়েছিল, তাই ভাবলাম সেই রাগের প্রতিশোধ নিতে তোকে বিয়ে করেছি। ও, তার মানে তুই প্রতিশোধ নিবি এখন? ওকে, তাহলে আমাকে তো সেই পুরনো হুসাইন হতে হবে। আমি কিন্তু সেই পুরনো সুমাইয়া নেই যে এবার পার পেয়ে যাবি। মানে ওকে, তাহলে একটু চেক করে দেখি যে কতটুকু বলতেছে। দেখ কি করি, তারপর মানেটা বুঝে যাবি।